আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ার এবং এমবিএ ফাইনাল ইয়ারের একটি কমন চ্যাপ্টার বিজনেস কম্বিনেশন বা স্পেশাল রিপোর্টিং নামে এমবিএ তে আছে, আর বিবিএ ফোর্থ ইয়ারে বিজনেস কমিউনিকেশন নামে আছে। যেটা কনসোলিডেটেড স্টেটমেন্ট বা হোল্ডিং কোম্পানির যে ব্যালেন্স শিট তৈরি করতে হয় আমরা তাই দেখব। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 3। তো আমরা আমাদের ক্লাস শুরু করতে যাই। আমরা একটা ম্যাথ দেখতেছি স্ক্রিনে। তো এই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ফোর্থ ইয়ারের 2016 সালে আসছিল এবং এই ম্যাথটি হচ্ছে ডিভিডেন্ড সংক্রান্ত। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো আমরা মনোযোগ দিয়ে এই ম্যাথটি সলিউশন করি। ফলোইং দ্য ব্যালেন্স শিট অফ এ অ্যান্ড বি লিমিটেড। আমাদের নিচে একটা এ এবং বি লিমিটেডের ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটে কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে। তো এখানে নিচে বলা আছে Profit and loss account of B Limited showed a balance of টাকা 55,000 on 1st January 2016। অর্থাৎ 2016 সালের 1 জানুয়ারি তারিখে বি লিমিটেডের অর্থাৎ ছোট কোম্পানির প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখাচ্ছে 55,000 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। A dividend of 12.5% paid in December 2016 for the year 2015। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের 12.5% ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, যেটা 2015 সালের, কিন্তু দেওয়া হয়েছে 16 সালে। অর্থাৎ আমাদের যে ডিভিডেন্ডটা দেওয়া হয়েছে সেটা বিগত সালের ডিভিডেন্ড, এটা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় এটা দেখা যাচ্ছে আমাদের চলতি সালের ডিভিডেন্ডও দিতে পারে। চলতি সালের যদি ডিভিডেন্ড হয় তাহলে সেই ডিভিডেন্ডে কোনো কাজ করার দরকার হয় না। বিগত সালের ডিভিডেন্ড হলে সেই ডিভিডেন্ডটা একটু কাজ আছে আমাদের। This dividend was credited by A Limited। এই ডিভিডেন্ডটা A Limited ক্রেডিট করছে টু ইটস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। A Limited এর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এই ডিভিডেন্ডটা A Limited ক্রেডিট করে রাখছে, মানে যোগ করে রাখছে। A Limited acquired the share of B Limited as on 1st July 2016। A Limited B Limited এর শেয়ারগুলো জুলাই মাসের 1 তারিখে 2016 সালের জুলাই মাসের 1 তারিখে ক্রয় করছে। The bills payable of B Limited were all issued in favor of A Limited। বিল পেয়েবল অফ বি লিমিটেড, বি লিমিটেডের যত বিলস পেয়েবল আছে তার সবগুলো বিলই এ লিমিটেডের ফেভারে ইস্যু করা হয়েছে। এ লিমিটেড ডিসকাউন্টেড দিস বিল, এ লিমিটেড এই বিলগুলো ডিসকাউন্ট করে ফেলছে। তো কোনো বিল যদি ডিসকাউন্ট করে ফেলে সেটা আর ইন্টার ট্রানজাকশন হয় না। ইনক্লুড ইন দ্য ক্রেডিটর্স অফ বি লিমিটেড, বি লিমিটেডের ক্রেডিটর্স এর মধ্যে, পাওনাদারের মধ্যে ইজ টাকা 24,000 ফর গুডস সাপ্লাইড বাই এ লিমিটেড। অর্থাৎ বি লিমিটেডের পাওনাদারের মধ্যে 24,000 টাকা আছে যা এ লিমিটেড পণ্য সাপ্লাই করছিল, অর্থাৎ এ লিমিটেড থেকে পণ্যগুলো ক্রয় করছিল। ইনক্লুড ইন দ্য স্টক অফ বি লিমিটেড, বি লিমিটেডের গুদামে এই পণ্যগুলো অন্তর্ভুক্ত আছে। আর গুডস টু দ্য ভ্যালু টাকা 12,000 হুইচ সাপ্লাইড বাই এ লিমিটেড। অর্থাৎ বি লিমিটেডের গুদামে 12,000 টাকার পণ্য আছে যা এ লিমিটেড সাপ্লাইড করছে। এট এ প্রফিট অফ 25% অন কস্ট, যার উপর 25% ক্রয় মূল্যের উপর 25% লাভ যোগ করা হয়েছিল। এরপর আমাদের বলছিল প্রিপেয়ার দ্য কনসোলিডেটেড ব্যালেন্স শিট অফ এ লিমিটেড এজ 31st December 2016। সাপোর্ট ইউর আনসার উইথ দ্য ডিটেইলড ওয়ার্কিংস। ওয়ার্কিং সহ আমাদের এ লিমিটেডের কনসোলিডেটেড ব্যালেন্স শিট, অর্থাৎ এ লিমিটেডের পক্ষ থেকে এ বি দুইটার কনসোলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করতে হবে আমাদের। তো এই ব্যালেন্স শিটটা তৈরি করার জন্য আমাদের কিছু ওয়ার্কিংসে যেতে হবে। আমরা ওয়ার্কিংসে চলে যাই। প্রথম ওয়ার্কিংস হোল্ডিং রেশিও। তো হোল্ডিং রেশিওটা আমরা দেখব যে এ লিমিটেডের শেয়ার, বি লিমিটেডের শেয়ার কয়টা। তো বি লিমিটেডের মূলধন হচ্ছে এখানে আমাদের 2 লক্ষ টাকা। 2 লক্ষ, প্রত্যেকটা শেয়ার দাম হচ্ছে 100 টাকা করে। তার মানে 2 লক্ষ টাকা 100 টাকা করে যদি প্রত্যেকটা শেয়ার হয় তাহলে তার শেয়ার আছে 2000 শেয়ার। তো 2000 শেয়ারের মধ্যে এ লিমিটেড কিনে নিছে 1500 শেয়ার, যে লেখা আছে আমাদের 1500 শেয়ার ইন বি লিমিটেড। অর্থাৎ বি লিমিটেডের 1500 শেয়ার এ লিমিটেড কিনে নিছে। তার মানে এই বি লিমিটেডের মালিকানা ভাগ হয়ে এ লিমিটেডের কাছে চলে গেছে 1500 শেয়ার আর নিজেদের কাছে আছে 500 শেয়ার। তার মানে অনুপাতটা হচ্ছে 3:1। এ হচ্ছে আমাদের হোল্ডিং রেশিও। এরপর আমরা সেকেন্ড যে ওয়ার্কিংসটা করব সেটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, অর্থাৎ চলতি বছরের মুনাফা কত হয়েছে। কারেন্ট ইয়ার প্রফিটের আমরা দেখি যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে আমাদের 90,000 টাকা। আমরা লিখলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স 31st December 2016 90,000 টাকা। এবং ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল আমাদের
55,000 টাকা। তো 55,000 টাকা আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল, কিন্তু এই কোম্পানি 12.5% কি করছে, ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে। কোন সালে ডিভিডেন্ড? সেটা 15 সালের ডিভিডেন্ড 16 সালে দিয়েছিল। সেজন্য আমাদের যে 16 সালের যে প্রফিটের ব্যালেন্সটা আসছে, সেই প্রফিটের ব্যালেন্স থেকে এই ডিভিডেন্ডটা আমরা বাদ দিয়ে তারপর আমাদের প্রফিটটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমাদের প্রফিটের ব্যালেন্স ছিল 55,000 টাকা। এখান থেকে আমরা 2 লক্ষ টাকার, অর্থাৎ বি লিমিটেড যে মূলধন, সেই 2 লক্ষ টাকার 12.5% বাদ দিয়ে আমরা মুনাফাটা অ্যাডজাস্ট করে পেলাম 30,000 টাকা। অর্থাৎ যেহেতু এটা আগের বছরের মুনাফা, ডিভিডেন্ড, তাই আগের বছরের মুনাফা থেকে এটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা এখানে 30,000 টাকা নিয়ে আসলাম। তার মানে বছরের শুরুতে আমাদের যে অ্যাডজাস্টেড মুনাফাটা ছিল 30,000, আর বছরের শেষে ছিল 60,000। তার মানে আমাদের এই চলতি বছর মুনাফা বেড়ে গেছে 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। ওয়ার্কিং স্ট্রিতে আমরা দেখবো রেভিনিউ প্রফিট। তো রেভিনিউ প্রফিটের ক্ষেত্রে আমরা দেখবো কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে আমাদের 60,000 টাকা। যেহেতু আমাদের এ লিমিটেড বি লিমিটেডকে জুলাই মাসের 1 তারিখে, 2016 সালের জুলাই মাসের 1 তারিখে ক্রয় করে নিছে, তাহলে জুলাই মাসের আগ পর্যন্ত যে মুনাফাটা, সেটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন, আর জুলাই মাসের পরেরটা হচ্ছে কি, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তো আমাদের রেভিনিউ প্রফিট হচ্ছে কোনটা? পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটা, অর্থাৎ ক্রয়ের পরবর্তী মুনাফাটা। তো 60,000 টাকা 1 বছরের মুনাফা, এটা 6 মাসেরটা হচ্ছে ক্রয়ের পরবর্তী মুনাফা। তাহলে আমরা রেভিনিউ প্রফিট পেয়ে গেলাম এখানে 30,000 টাকা। এই 30,000 টাকাকে আমরা এই যে হোল্ডিং রেশিওতে 3:1 এ ভাগ করে দিব। এ লিমিটেড এবং বি লিমিটেডের মধ্যে ভাগ করে দিলাম 4/3 আর 4/1 এ। এরপর আমরা পরের ওয়ার্কিংসে চলে যাই। পরের ওয়ার্কিংসে হচ্ছে আমাদের ক্যাপিটাল প্রফিট। তো ক্যাপিটাল প্রফিটে আমরা প্রথমেই যে আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল 55,000 টাকা, সেই 55,000 টাকা নিয়ে আসলাম। এখান থেকে যেহেতু আমাদের ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট আছে, সেই ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টটা 25,000 টাকা বাদ দিয়ে 30,000 টাকা লিখলাম। এরপর আমাদের চলতি বছরের যে মুনাফাটা, কারেন্ট ইয়ার প্রফিটটা ছিল, কারেন্ট ইয়ার প্রফিটে যেহেতু জুলাই মাসে ক্রয় করছে, তাহলে জুলাই মাসের আগ পর্যন্ত যে মুনাফাটা, সেটা ক্যাপিটাল প্রফিটে নিয়ে আসলাম অর্ধেক, বাকি 6 মাসের 30,000 টাকা। তার মানে কারেন্ট ইয়ার প্রফিটের দুইটা অংশ, একটা রেভিনিউ প্রফিটে গেছে আর একটা ক্যাপিটাল প্রফিটে চলে আসলো। তো ক্রয়ের পূর্বেরটা ক্যাপিটাল প্রফিটে, ক্রয়ের পরবর্তীটা রেভিনিউ প্রফিটে চলে গেল। এরপর আমাদের একটা ক্যাপিটাল রিজার্ভ ছিল, জেনারেল রিজার্ভ ছিল 70,000 টাকা বি কোম্পানির। সেই 70,000 টাকাও আমরা ক্যাপিটাল প্রফিটে নিয়ে আসলাম, 70,000 টাকা। তারপর যোগ করলে আমরা টোটাল পেয়ে গেলাম ক্যাপিটাল প্রফিট 1,30,000 টাকা। সেই 1,30,000 টাকা আমরা 4/1 অনুপাতে, 3/1 অনুপাতে ভাগ করে নিলাম। 4/3, 4/1 দুইটা কোম্পানির মধ্যে ভাগ করে দিলাম। এরপর আমাদের ওয়ার্কিংস 5 এর মধ্যে আছে আমাদের গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। তো গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা প্রথমে দেখলাম যে এ লিমিটেড বি লিমিটেডের 1500 শেয়ার কিনে নিছে। তো পেড আপ ভ্যালু অফ শেয়ার 1500 × 100, 1.5 লক্ষ টাকা। এরপর এখান থেকে আমাদের যোগ করতে হবে, গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভে যোগ করতে হবে শেয়ার অফ ডিভিডেন্ড। ডিভিডেন্ডের যে 25,000 টাকা ডিভিডেন্ড ছিল, সেই ডিভিডেন্ডে 25,000 টাকা 4/3 অর্থাৎ বড় কোম্পানির অংশটা এখানে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ বড় কোম্পানি যখন কিনে নিছে ছোট কোম্পানিকে, তো কিনে নেওয়ার পরবর্তীতে যখন ডিভিডেন্ডটা দেওয়া হয়েছে, তো ডিভিডেন্ডটা কিন্তু বড় কোম্পানি তার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যোগ করে দিছে। কিন্তু এই ডিভিডেন্ডটা ছিল বিগত বছরের, অর্থাৎ তার ক্রয়ের পূর্বের স্বার্থ ছিল এটা। তো ক্রয়ের পূর্বের সকল অ্যাডজাস্টমেন্ট গুলো গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ নির্ণয়ের সময় করতে হবে বড় কোম্পানির। কিন্তু তারা যেহেতু গুডউইল ডিভিডেন্ডটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট করে রাখছে, তাই আমরা এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে এনে গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভে যোগ করে দিব। তাহলে মনে রাখতে হবে, যদি পেইড ডিভিডেন্ড হয়, বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের পেইড ডিভিডেন্ড থাকে, তাহলে বড় কোম্পানির অংশটুকু আমরা গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ নির্ণয়ের সময় এখানে যোগ করে দিতে হবে। এরপর আমরা শেয়ার অফ ক্যাপিটাল প্রফিট, যেটা শেয়ার ক্যাপিটাল প্রফিটের যে শেয়ার ছিল বড় কোম্পানি 97,500, সেই 97,500 এখানে নিয়ে আসলো ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। এবার আমাদের দেখবো কস্ট অফ ইনভেস্টমেন্ট কত। তো কস্ট অফ ইনভেস্টমেন্ট আছে এখানে আমাদের 2,40,000 টাকা। এই যে 1,500 শেয়ার ইন বি লিমিটেড, 2,40,000 টাকা। সেই 2,40,000 টাকা আমরা লিখে দিলাম। লেখার পর আমরা দেখলাম ভ্যালু অফ ইনভেস্টমেন্ট বড় আর কস্ট অফ ইনভেস্টমেন্ট ছোট, তার মানে এখানে আমাদের ক্যাপিটাল রিজার্ভ আসছে। যদি কস্ট অফ ইনভেস্টমেন্ট বড় হতো, তাহলে আমাদের গুডউইল আসতো। তাহলে আমরা ক্যাপিটাল রিজার্ভ পেয়ে গেলাম 26,250। এরপর আমরা দেখবো ওয়ার্কিং 6 আমরা দেখবো আনরিয়ালাইজড প্রফিট। আনরিয়ালাইজড প্রফিট আমরা দেখলাম এখানে আমাদের বলা ছিল যে ইনক্লুডস ইন স্টক অফ বি লিমিটেডের গুদামে পণ্য অন্তর্ভুক্ত আছে, আর গুডস টু ভ্যালুর টাকা 12,000 টাকার, হুইচ সাপ্লাইড বাই এ, যেটা এর কাছ থেকে ক্রয় করা হয়েছিল, এট প্রফিট 25% অন কস্ট। যেহেতু প্রফিটটা 25% অন কস্ট, তাই আমরা 12,000-কে 125 দিয়ে ভাগ 25 দিয়ে গুণ করে আনরিয়ালাইজড প্রফিট বের করলাম 2400 টাকা। এরপর আমরা ওয়ার্কিং 7 এ চলে যাই, মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট আমাদের আগের মতোই
এখানে আমাদের পেড আপ ভ্যালু অফ শেয়ার 500 গুণ 100, যেহেতু 1500 শেয়ার বড় কোম্পানি কিনে নিছে তাই 500 গুণ 100 হচ্ছে মাইনরিটিদের শেয়ার। তো এটার সাথে গুণ করলাম, গুণ করার পর আমরা শেয়ার অফ রেভিনিউ প্রফিট নিয়ে আসবো। ছোট কোম্পানি একটা রেভিনিউ প্রফিটের অংশ পেয়েছিল 7500, সেটা আমরা যোগ করব। সাথে আমরা ক্যাপিটাল প্রফিটের যে ছোট কোম্পানির অংশটা পাইছিল বি লিমিটেড 32500, সেই 32500 নিয়ে আসলাম। মাইনরিটি ইন্টারেস্ট চলে আসলো আমাদের 90000 টাকা। এরপর আমরা দেখব প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ হোল্ডিং কোম্পানি। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ হোল্ডিং কোম্পানি করার জন্য আমাদের বড় কোম্পানির যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স সেটা আমরা দেখি। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স আছে 1,50,000 টাকা, আমরা সেই 1,50,000 টাকা এখানে লিখে নিলাম। এরপর লিখতে হবে আমাদের শেয়ার অফ রেভিনিউ প্রফিট। বড় কোম্পানি যে রেভিনিউ প্রফিটের অংশ পাইছিল 22,500, আমরা সেই 22,500 এখানে যোগ করে দেব। যোগ করার পরে আমরা ডিভিডেন্ডের যে অংশটুকু 4/3 সেই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট করছিল সেই অংশটুকু আমরা এখানে বাদ দিয়ে দিব 18,500। তার মানে টোটাল অঙ্কে আমাদের ডিভিডেন্ডের কাজ হচ্ছে আসলে মূলত এই জায়গাটাই যে 8 নম্বর ওয়ার্কিংস অর্থাৎ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ হোল্ডিং কোম্পানি থেকে আমরা এটা বাদ দিয়ে আমরা এটা 5 নম্বর ওয়ার্কিংস গুডউইল অর ক্যাপিটাল হিসাবে যোগ করে দিব। এটুকু আমাদের শুধুমাত্র ডিভিডেন্ডের কাজ। আর চলতি বছরের মুনাফাটা অ্যাডজাস্ট করার সময় যে প্রিভিয়াস মুনাফাটা ছিল আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, সেখান থেকে আমাদের ওই ডিভিডেন্ডটা বাদ দিয়ে দিতে হবে। এই 4টা জায়গায় আমরা ডিভিডেন্ডটাকে শো করব। এরপর আমরা এখান থেকে আনরিয়ালাইজড প্রফিটটা বাদ দিয়ে দিব। আনরিয়ালাইজড প্রফিট 2400 টাকা বাদ দিয়ে দিব। বাদ দিলে আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ হোল্ডিং কোম্পানি চলে আসলো। এখন আমরা কনসোলিডেটেড ব্যালেন্স শিটে চলে যাব। কনসোলিডেটেড ব্যালেন্স শিটে আমরা দেখি যে অ্যাসেট পাশে দেওয়া আছে গুডউইল। গুডউইল দেওয়া আছে 60,000, 40,000, তার মানে 60,000 এবং 40,000 যোগ করে এখানে লিখলাম 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা গুডউইল থেকে আমরা ক্যাপিটাল রিজার্ভ যেহেতু আছে আমাদের 26,250, সেটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। কারণ কোনো ম্যাথে গুডউইল এবং ক্যাপিটাল রিজার্ভ একসাথে দুই সাইডে দেখানো যাবে না, অর্থাৎ গুডউইলটা অ্যাসেট পাশে এবং ক্যাপিটাল রিজার্ভটা লায়াবিলিটিস পাশে দেখাবো, এটা করা যাবে না। তো আমরা যদি গুডউইলটা বড় হয় তাহলে গুডউইল থেকে ক্যাপিটাল রিজার্ভ বাদ দিব, আর যদি ক্যাপিটাল রিজার্ভ বড় হয় তাহলে ক্যাপিটাল রিজার্ভ থেকে গুডউইল বাদ দিব। সেজন্য আমরা গুডউইল থেকে ক্যাপিটাল রিজার্ভ যেটা আমাদের ওয়ার্কিংস 5 এ চলে আসছিল আমরা সেটা বাদ দিয়ে দিলাম 26,250, থাকে 73,750। এরপর আমরা দেখবো এখানে ফিক্সড অ্যাসেট 3,60,000 আর 2,20,000, আমরা এখানে লিখে দিলাম 3,60,000 আর 2,20,000, মোট 5,80,000 টাকা। এরপর আছে আমাদের স্টক আছে 1,00,000 আর 90,000, আমরা 1,00,000 আর 90,000 যোগ করলাম 1,90,000। এখান থেকে আনরিয়ালাইজড প্রফিট যখন 2400 টাকা আমরা বাদ দিব 1,87,600 টাকা। এরপর আছে আমাদের ডেপ্টরস 30,000 আর 75,000, সানডি ডেপ্টরস 30,000, 75,000, 1,05,000। এখান থেকে আমাদের ইন্টার ট্রানজাকশন বাদ দিতে হবে 24,000 টাকা, যেটা আমাদের কোয়েশ্চেনে বলা ছিল যে ক্রেডিটরস এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এই যে এখানে বলা ছিল include in the creditors of B is টাকা 24,000 for goods supplied by A limited. A limited এর সরবরাহকৃত পণ্য বাবদ 24,000 টাকা বি এর পাওনাদারের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তার মানে এখানে আমাদের ইন্টার ট্রানজাকশন হবে 24,000 টাকা। আমরা সানডি ডেপ্টরস থেকে ইন্টার ট্রানজাকশন করে দিলাম 24,000 টাকা। এরপর আছে আমাদের ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড আমরা 60,000 টাকা এবং 25,000 টাকা দুইটা যোগ করে দিলাম, 60,000 এবং তো আমাদের ক্যাশের ব্যাংক আছে 60,000 আর 25,000, টোটাল যোগ করলে 85,000 টাকা। তাহলে আমাদের কনসোলিডেটেড ব্যালেন্স শিট অ্যাসেট পাশের যোগফল হচ্ছে 10,07,350 টাকা। এরপর আমরা চলে যাব লায়াবিলিটিস পাশে। তো লায়াবিলিটিস পাশে আমরা দেখতে পাচ্ছি শেয়ার ক্যাপিটাল আছে এ লিমিটেডের 5 লাখ টাকা, আমরা শেয়ার ক্যাপিটাল 5 লাখ টাকা বসাই দিলাম, কারণ আমরা জানি বি লিমিটেডের শেয়ার ক্যাপিটালটা আসে না। এরপর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমাদের 8 নম্বর ওয়ার্কিংস। আগে আমরা মাইনরিটি ইন্টারেস্টটা দেখে নিই। এখানে মাইনরিটি ইন্টারেস্টটা 7 নম্বর ওয়ার্কিংসটা বসাই দিতে হবে, 90,000 টাকা আমরা বসাই দিলাম। এরপর আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ হোল্ডিং কোম্পানি যে 1,51,350 8 নম্বর ওয়ার্কিংস, সেটাও আমরা এখানে বসাবো। তারপর আমরা এখানে আছে জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ 1,20,000 টাকা বড় কোম্পানির, সেই 1,20,000 টাকা বড় কোম্পানির বসাই দিব। তারপর আছে আমাদের ক্রেডিটর্স 80,000 আর 50,000, আছে আমাদের 1,30,000 টাকা। 1,30,000 থেকে আমাদের ইন্টার ট্রানজাকশন যেটা ছিল যে ডেপ্টরসের সাথে যে 24,000 টাকা, সেই 24,000 টাকা আমরা এখানে বাদ দিয়ে দিব 1,06,000 টাকা। এরপর আমাদের আছে বিলস পেয়েবল। এই বিলস পেয়েবল 40,000 টাকা থেকে আমরা 40,000 টাকা সরাসরি রেখে দিব, কারণ এখানে ইন্টার ট্রানজাকশন করা যাবে না, কারণ যেহেতু আমাদের এ লিমিটেড এই বিলস পেয়েবলটা বিল রিসিভেবলটা ডিসকাউন্ট করে ফেলছে। অর্থাৎ কোনো একটা কোম্পানি যদি বিলটা ডিসকাউন্ট করে ফেলে তাহলে আর ইন্টার ট্রানজাকশন হবে না। এরপর আমরা টোটাল লায়াবিলিটিস পাশটা যখন যোগ করে দিব তখন আমাদের 10,07,350 টাকা ব্যালেন্স শিটের যোগফল। এই ছিল আমাদের ডিভিডেন্ড সংক্রান্ত ম্যাথের কাজ। তো আশা করি সবাই বুঝতে পারছো।
যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানালে আমরা অবশ্যই সলিউশন দিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।